সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে আমরা মনে করেছি দেশে দুর্নীতি, চাঁদাবাজি, মানুষের উপর যে মানুষের মানবাধিকার লঙ্ঘন করা হয়, মানুষকে জিম্মি করে যে টাকা আদায় করা হয়, সেগুলো বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়েছে? হয়নি। আমরা অনেক সময় প্রশাসনের দোষ দিই যে প্রশাসন কেন অ্যাকশন নেয় না। কিন্তু প্রশাসন অ্যাকশন নিলেই কি এগুলো বন্ধ করতে পারবে? একেবারেই না। একটা উদাহরণ আছে। একজন পুলিশ কর্মকর্তা এই চাঁদাবাজদের বিরুদ্ধে মারাত্মক অ্যাকশন নিতে গিয়েছিলেন। শেষ পর্যন্ত তিনি ওই রাজনৈতিক দলের ওই যারা চাঁদাবাজি করে তারাই এত শক্তিশালী, তাদের অ্যাকশনের কবলে পড়ে গেছেন। ওই পুলিশ কর্মকর্তা শেষ পর্যন্ত পরাজিত হয়েছেন। পরাজিত হয়ে তাকে ফিরতে হয়েছে, বদলি হতে হয়েছে, তার কর্মস্থল থেকে তাকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। এই হইল দেশের অবস্থা। আমি একটু পড়ি, আগে একটু পুলিশ কর্মকর্তাটার নামটা বলি। গাজীপুরের কোনাবাড়ি দিদার নূর, তিনি এএসপি সম্ভবত, পুলিশের সহকারী সুপার, গাজীপুরের কোনাবাড়ি সার্কেলে ছিলেন তিনি। গাজীপুরের পুলিশের সহকারী সুপার ছিলেন, এএসপি। তাকে তিনি চাঁদাবাজের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিলেন, মাঠে নেমেছিলেন, একবারে জিরো টলারেন্স। যেখানে সেখানে তিনি অভিযান চালিয়ে গ্রেপ্তার, তারপরে ধরপাকড়, চাঁদাবাজদের বিরুদ্ধে নানা ধরনের অভিযান তিনি চালিয়েছেন। শেষ পর্যন্ত তার কপালে কি ঝুটলো? বদলি। আমি একটু দেখি, দিদার নূর একটা স্ট্যাটাস দিয়েছেন, আপনারা শুনলেই বুঝতে পারবেন যে আসলে কি পরিস্থিতি, আসলে যে আমাদের প্রশাসনকে কি পরিমাণ নিষ্ক্রিয় করে রাখা হয়েছে, প্রশাসনকে যে এই সরকার অ্যাক্টিভ করার ক্ষেত্রে যে কি পরিমাণ দুর্বলতা দেখাচ্ছে, এই 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 স্ট্যাটাসের মধ্য দিয়ে কিছুটা হইলেও ফুটে উঠেছে। আপনার শুনুন, আমি যখন গাজীপুরের কোনাবাড়ি জোনে ছিলাম তখন নিজের চোখে দেখেছি কোনাবাড়ি কাশিমপুরে এমন কোনো জায়গা নেই যেখানে চাঁদাবাজি হয় না। আনাচে কানাচে সবখানে, গার্মেন্টস ফ্যাক্টরি থেকে শুরু করে ময়লার গাড়ি, সব জায়গায় ছিল চাঁদাবাজদের বিচরণ। প্রতিদিন এক ফুটপাত থেকেই তারা লাখ লাখ টাকা চাঁদা উঠাতো। একবার চাঁদাবাজদের বিরুদ্ধে কঠিন অ্যাকশনে যায়। ফুটপাতে যেন দোকান বসতে না পারে, সেখান থেকে যেন কেউ চাঁদা ওঠাতে না পারে, সেই ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করি। বিভিন্ন জায়গা থেকে ফোন আসতো, কিন্তু কারো ফোন রেসপন্স করতাম না। এক সপ্তাহ পর দেখি আমি অন্যত্র বদলি হয়ে গেছি। দিদার নূর বলছেন, তিনি বলছেন চাঁদাবাজের সিন্ডিকেট অনেক শক্তিশালী। পুলিশ যখন পুরোপুরি রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারবে তখনই এদের নির্মূল করা সম্ভব। পুলিশের অধিকাংশ সদস্যদেরই চাঁদাবাজের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার প্রবল ইচ্ছা থাকলেও চাঁদাবাজদের বিরুদ্ধে খুব একটা কুলিয়ে উঠতে পারে না। উপর থেকে চাপ আসে, এ এক অদৃশ্য চাপ। পুলিশ স্বাধীন কমিশন এসব কারণেই দরকার। তিনি বলছেন, দাবি তুলছেন যে তিনি আসলে চাঁদাবাজদের কন্ট্রোল করতে পারছেন না, সেজন্য তিনি পুলিশের স্বাধীন কমিশন দাবি করছেন। স্বাধীন কমিশন হলে এইসব গুন্ডাবাজি, চাঁদাবাজি পুলিশের পক্ষ থেকে একদিনে নির্মূল করা সম্ভব হবে। এই নৃশংস হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি স্বাধীন পুলিশ কমিশনের আওয়াজটাও তুলুন। পুলিশকে যদি রাজনৈতিক প্রভাব মুক্ত না রাখা যায়, এইসব চাঁদাবাজ, গুন্ডাবাজি, দুষ্ট চক্র চলতেই থাকবে। শেখ হাসিনার পতনের পর আমরা দেখলাম পুলিশের উপর নৃশংস হত্যাকাণ্ড হয়েছে। অনেক পুলিশ অনেক পুলিশ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। কেন হয়েছে? শেখ হাসিনার আমলে পুলিশ একচ্ছত্রভাবে শেখ হাসিনাকে সমর্থন দিয়েছে, শেখ হাসিনা যা বলেছে সেই নির্দেশ পালন করেছে। অর্থাৎ বাংলাদেশের পুলিশ যে কোনো সরকারের দাস হয়ে থাকে, সরকার যেভাবে বলে সেভাবেই কাজ করে। এর মাঝখান দিয়ে পুলিশও নিজেদের মতো করে অর্থ আয় করে নেয়, চাঁদাবাজি করে নেয়, বিরোধী দলকে দমন করার মধ্য দিয়ে, নানান পরিমাণ হয়রানি করার মধ্য দিয়ে তারা বড় অঙ্ক কামাই নেয়। পুলিশের যে বদলি, এগুলাতেও কি পরিমাণ অর্থ লেনদেন হয়। কোন পুলিশ, একজন কনস্টেবলের বদলি 30,000-এর নিচে হয় না, আর এসআই এর ক্ষেত্রে লাখ টাকা পার হইতে হবে। এই এই পরিস্থিতি পুলিশের ভেতরে গেল। এটা পুলিশের কারণ। এই যে পুলিশ যে অ্যাক্টিভ হবে, পুলিশ যে রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে কাজ করবে, পুলিশ কি এখন রাজনৈতিক প্রভাব মুক্ত? শেখ হাসিনা পুলিশকে কুক্ষিগত করেছে, শেখ হাসিনা পুলিশের ক্ষমতা ব্যবহার করেছে, পুলিশকে সর্বোচ্চভাবে ব্যবহার করেছে বিরোধী দলকে দমনের জন্য। এখন কি পুলিশ মুক্ত হয়েছে রাজনৈতিক কবল থেকে? একেবারেই না। পুলিশের একটা অংশ বিএনপির কবলে, পুলিশের একটা অংশ জামাতের কবলে, পুলিশের একটা অংশ এনসিপির কবলে, পুলিশের একটা অংশ ডক্টর ইউনূসের কবলে। কেউ এক একটা গ্রুপকে আপনি হয়তো এই গ্রুপের বড় ছোট ভাগ দেখতে পারেন, কিন্তু কেউ না কেউ কারো না কারো পক্ষে রয়েছে। খুবই স্বাভাবিক। তাহলে এই পুলিশ দিয়ে কি জনগণের কল্যাণ হবে? বা পুলিশকে এরকম দাস বানিয়ে কি আপনি আপনার উদ্দেশ্য হাসিল করবেন, আপনি আপনার রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করবেন, আপনি আপনার ক্ষমতা থাকা দীর্ঘায়িত করবেন, এই পুলিশকে আপনি আপনার করে রাখবেন? এই পুলিশ কি আপনার করে রাখতে গিয়ে যে পুলিশ দুর্নীতিবাজ হয়ে যায়, পুলিশ যে একটা দলের হয়ে যায়, পুলিশ যে মানুষের হয় না, পুলিশ যে মানুষের কল্যাণে কাজ করতে পারে না,
এই উদাহরণ তো আমাদের গত 16 বছর ধরে আমরা দেখে আসছি। এই যে দিদার নূর, তিনি যে কোনাবাড়িতে যে অ্যাকশনটা নিলেন, তিনি তার স্ট্যাটাসে বলেছেন, এটা নিয়ে নিউজও হয়েছে। এই যে লোকটি চাঁদাবাজের বিরুদ্ধে অ্যাকশন নিলেন, অবৈধ দখলের বিরুদ্ধে অ্যাকশন নিলেন, তাকে বদলি করলো কে? সরকার কি দেখে না যে তাকে, সে সেখানে ভালো কাজ করছে? পুলিশ কি দেখে না সে সেখানে ভালো কাজ করছে, তাকে সেখানে থাকতে দেওয়া উচিত? তাকে বদলি করলো কে? তাকে বদলি করতে হবে কেন? কার অনুরোধে তাকে বদলি করা হইল? পুলিশ কি এগুলো তদন্ত করবে? পুলিশ কি এগুলো দেখবে? সরকার কি এগুলো দেখবে? স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি এগুলো দেখবে? রাজনৈতিক দলগুলোর এই যে এইরকম অনধিকার চর্চা, যে পুলিশকে বদলির ক্ষেত্রে একটা প্রভাব রাখা, ডিও লেটার দেওয়া, এমপি মন্ত্রী না হয়েও রাজনৈতিক দলগুলো একজন স্থানীয় নেতা পুলিশ পরিবর্তন করে ফেলে, ওসি পরিবর্তন করে ফেলে, এসআই পরিবর্তন করে ফেলে, এসপি পরিবর্তন করে ফেলে, এসপি পরিবর্তন করে ফেলে, যদি না পারে মব করে, ঘেরাও করে, কার্যালয় ঘেরাও করে। শেষ আমরা দেখলাম না খুলনায় কেএমপি কমিশনারের কার্যালয় ঘেরাও করা হইলো। সব কিছু রাজনীতি, সবকিছু। পুলিশ কেন এই যে রাজনৈতিক দলের চাপে পরিবর্তন হবে? পুলিশ সরকার পরিবর্তন করবে, সরকার দেখবে ওই পুলিশ ওখানে ঠিকভাবে ফাংশন করতে পারছে না। পুলিশের তো নানা ধরনের তদন্ত বোর্ডই রয়েছে, পুলিশের তো একটা সার্ভিলেন্স রয়েছে, পুলিশ তো নিজেরা নিজেদেরকে মনিটরিং করে, পুলিশের তো কেন্দ্রীয় শক্তি রয়েছে, পুলিশ তো সবই জানে, সবই দেখে যে কে কোথায় কিভাবে কাজ করছে। পুলিশ কেন স্বকীয়ভাবে তার নেতা, তার এই কর্মকর্তাদের বদলির বিষয়ে তারা হচ্ছে নিজেরা নিজেদের শক্তি ব্যবহার করে না? কেন একজন নেতা অনুরোধ করলে, একজন নেতা হুমকি দিলে পুলিশ কর্মকর্তাকে বদলি করতে হবে? এখানেই পুলিশের পরাজয়। এভাবেই চলতে থাকলে পুলিশ পরাজিতই হতে থাকবে। আর পুলিশ রাজনৈতিক দলগুলোর কাছে গিয়ে তাদেরকে সমর্থন দিয়ে জনগণের উপর নিষ্পেষণ চালাবে, জনগণের উপর হামলা চালাবে, জনগণকে মারবে, কাটবে, জনগণের পয়সা পুলিশে নিয়ে যাবে। চাঁদাবাজি রাজনৈতিক দলগুলো করবে, চাঁদাবাজি পুলিশও করবে। মামলার নামে, জিডির নামে, অ্যারেস্টের নামে, ইয়াবা দিয়ে, গাঁজা দিয়ে, ওইটা দিয়ে, সেটা দিয়ে, যেমনটা গত 16 বছরে আমরা দেখেছি। শেখ হাসিনার পতন হয়েছে, বাংলাদেশ কি আদৌ ভালো কোনো দিকে যাবে কিনা একেবারে বাংলাদেশের মানুষ বুঝে গেছে। বিএনপির হাতে গেলেও দেশ যে ভালো কিছু হবে না, এটা বাংলাদেশের মানুষ বুঝে গেছে। যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে, তাদের হাতে গেলেও যে ভালো কিছু হবে না, এটাও বাংলাদেশের মানুষ বুঝে গেছে। আওয়ামী লীগের 16 বছরের শাসন আমল তো দেখেছে। তাহলে আমরা ক্ষমতা কাকে দেব? কার হাতে দেব? সবচেয়ে ভালো যেটা, ক্ষমতা কালটা 2 বছর কিংবা 3 বছর করে দেন। আমরা 3 বছর 2 বছর পর পর আপনাদেরকে পাল্টায় ফেলবো। আর ক্ষমতা পাল্টানোর যে প্রক্রিয়াটা, সেটা একটু স্মুথ রাখেন। 2 বছর 3 বছর পরে আমি চাই না একটা সরকার 5 বছর থাকুক। কেন জানি মনে হয় এই দানবদের হাতে এতদিন ক্ষমতা থাকা উচিত না। স্থিতিশীল সরকার একটা দেশের জন্য সবসময় ভালো, কিন্তু আমাদের তো লুটপাটের সরকার। আমাদের গুলো তো ওই স্থিতিশীলতা দেখাইতে গিয়া দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়, আমাদের গুলো চাঁদাবাজিতে চ্যাম্পিয়ন হয়, আমাদের গুলো মানবাধিকার লঙ্ঘনে চ্যাম্পিয়ন হয়, আমাদের গুলো নানান অপকর্মে চ্যাম্পিয়ন হয়। তো এই সরকারের হাতে ক্ষমতা দিয়ে লাভ কি? 5 আগস্ট থেকে 8 আগস্ট 3 দিন সরকার ছিল না, জনগণের হাতে ক্ষমতা ছিল, ওইটাই ভালো ছিল। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।